হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই স্কোপ চ্যানেলের পক্ষ থেকে। অনেক দিন পর আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তার আগে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অল করে দিও, সমস্ত নোটিফিকেশন সমস্ত ক্লাস সবার প্রথমে পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা জীবন বিজ্ঞান থেকে আবার কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত বছর 2023-এ যারা আমাদের চ্যানেলকে ফলো করছিল তারা এখন অনেকেই গভর্নমেন্ট কলেজের সঙ্গে যুক্ত রয়েছে। তো 2024-এ তোমাদের যদি মনে হয় যে আমার একটা গভর্নমেন্ট কলেজের দরকার রয়েছে, আমাকে আমার বা আমার স্বপ্ন পূরণ করতে হবে, তাহলে তোমরা এখন থেকে কিন্তু জোর কদমে প্রিপারেশন নিতে শুরু করো আমাদের চ্যানেলের সাথে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, অনেকেই কিন্তু ভিডিও দেখো, ভিডিওগুলো লাইক করো না। তোমরা প্রত্যেকে তো জানো যে প্রতিটা প্রশ্ন বই থেকে খুঁজে আনা, তারপর সেই প্রশ্নগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় টাইপ করা, তারপর তার এমসিকিউ করা, দেন সেগুলোকে ব্যাখ্যা করে ইউটিউবে বোঝানোর জন্য আমাদের ভিডিও বানানো, তারপর সেই ভিডিওকে এডিটিং করার পর ইউটিউবে আপলোড করা। তার বিনিময়ে কিচ্ছু চায় না, জাস্ট একটা করে লাইক করো এবং একটু সাপোর্ট করো। আর রেগুলার ক্লাসগুলোকে অন্তত দেখো, সিস্টেমেটিকভাবে খাতা পেন নিয়ে বসে পারো, ক্লাসগুলো দেখো। 2024 যদি এই ক্লাস তোমার একটা মোড় কিন্তু পাল্টে দিতে পারে। এই ক্লাস রেগুলার যারা করবে তারা 2024-এ ধরে রাখো ধীরে ধীরে নার্স হবার স্বপ্ন পূরণের এক একটা ধাপ কিন্তু পেরিয়ে যাচ্ছ। তো অবশ্যই এখন থেকে ক্লাস করা শুরু করো। যারা দেখছো না তারা অবশ্যই শুরু করে দাও, যারা দেখছো তারা অবশ্যই বন্ধুদেরকে জানিয়ে দাও ভিডিওটা শেয়ারের মাধ্যমে। চলো আজকে তাহলে ক্লাসের মধ্যে আসা যাক। 2024 তোমার কাছে স্বপ্ন পূরণের একটা বছর হয়ে যেন দাঁড়ায়, এটাই আমি সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করছি। দেখো, যারা পারবে অ্যান্সারগুলো তারা অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে অ্যান্সার দেবে। ধর একের দাগের এ ঠিক হলে একের দাগের এ, দুইয়ের দাগের বি ঠিক হলে দুইয়ের দাগের বি, তিনের দাগের সি ঠিক হলে তিনের দাগের সি, এভাবে কিন্তু প্রত্যেকে অ্যান্সারগুলো বলে যাবে। যারা আমাদের পেড ব্যাচ থেকে রয়েছে অবশ্যই কিন্তু নিজের নামটা জানিয়ে যাবে, তাহলে আমার খুবই সুবিধা হবে যে তোমাদেরকে মার্ক করতে, তোমরা কারা পড়াশোনা ঠিকভাবে করছো, ঠিক আছে, এবং কে কটা ঠিক অ্যান্সার দিতে পারছো। এবং যারা আমাদের গ্রুপ থেকে রয়েছে, যারা আমাদের এএনএম জিএনএম যে জেনপাস ইউজি এএনএম জিএনএম 2024-এর যে নতুন গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপ থেকে যারা রয়েছে তারাও কিন্তু তোমাদের নাম জানিয়ে যাবে, কারণ প্রত্যেককে আমি পার্সোনালিভাবে চিনি। তো অবশ্যই নাম জানিয়ে যাবে। তোমরা পেড ব্যাচ নিতে পারেন, তো কী হয়েছে, তোমাদের প্রতিও কিন্তু আমার সম্পূর্ণভাবে নজর আছে, ঠিক আছে। তাই তোমরাও কিন্তু তোমাদের নামটা জানিয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু নামটা জানিয়ে যাবে এবং কতগুলো সঠিক অ্যান্সার করেছো তাও তুমি জানিয়ে যাবে। আর অবশ্যই যারা এখনও খাতা করনি, আমার চ্যানেলের নামে একটি খাতা করে নাও। স্টাডি ক্লাস বাই এসগোস ম্যাথ, স্টাডি ক্লাস বাই এসগোস লাইফ সায়েন্স, স্টাডি ক্লাস বাই এসগোস ফিজিক্যাল সায়েন্স, এই সমস্ত কিছু কিন্তু নোটের জন্য একটা খাতা তোমরা করে নাও, কারণ আমরা ডিটেলসে পড়াই, ঠিক আছে। এবং যারা পেড ব্যাচে যুক্ত হতে চাইছো আমাদের সাথে, ঠিক আছে, কীভাবে ক্লাস করায় না করায় তো আমি পড়ানোর মাঝে বলছি, তার আগে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ডিটেলসে জানার জন্য। আমাদের পেড ব্যাচ সম্পর্কে দেখো একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এবার দেখো, প্রথম প্রশ্নে চলে আসছে আমরা, বলেছে কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ। টোটাল 4টা অপশান দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সিস্টোলিথ, একটা হচ্ছে কর্ণপট, একটা হচ্ছে মেলিয়াস, একটা হচ্ছে অলেটালিথ। এবার দেখো, টোটাল যে 3টে অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে অংশের মধ্যে সঠিক উত্তর হচ্ছে, তোমাদের যদি মনে হয় যেটা তোমরা জানো, সঠিক উত্তর আসলে হচ্ছে ডি। তো ডিটা হচ্ছে কেন সঠিক অংশ বলি। তোমরা প্রত্যেকে কিন্তু মানুষের কান দেখেছো, কিন্তু কানের 3টা অংশ রয়েছে, এটা হয়তো অনেকে জানো না। 3টা অংশের নাম কি না, একটা হচ্ছে বহিঃকর্ণ, একটা হচ্ছে অন্তঃকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ। তাহলে কি বললাম, আমাদের যে কান রয়েছে এই কানের কিন্তু টোটাল 3টা অংশ রয়েছে। 3টা অংশের নাম কি বললাম দেখো, একটা হচ্ছে বহিঃকর্ণ, একটা হচ্ছে অন্তঃকর্ণ, আর একটা হচ্ছে কি মধ্যকর্ণ, ঠিক আছে। তাহলে টোটাল 3টা অংশ আমি বললাম। এবার এই যে অলেটালিথ লেখা আছে এটা কিন্তু অন্তঃকরণের মধ্যে অবস্থিত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্নটা দিত যে অন্তঃকরণে কোথায় অবস্থিত, অন্তঃকরণের মধ্যে কোনটা অবস্থিত, না অলেটালিথ কিন্তু অন্তঃকরণের মধ্যে অবস্থিত। এবং মনে রাখবে যে এই অলেটালিথটা ঠিক দেখতে একটা অর্ধবৃত্তাকার, মানে অর্ধচন্দ্রাকার নালী, মানে চাঁদ যেমন ঠিক অর্ধেকটা চাঁদ ঠিক যেমন দেখতে হয় ঠিক তেমন দেখতে। এবং এর যে গহ্বরটা রয়েছে এই গহ্বরটা কিন্তু এন্ডোলিম্ফ নামক একটা তরল দ্বারা পূর্ণ। কি দ্বারা, না এন্ডোলিম্ফ। তরলটার নামও তোমরা খাতায় নোট করে নাও, না এন্ডোলিম্ফ দ্বারা একটা তরল দ্বারা কিন্তু পূর্ণ। খুব পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এন্ডোলিম্ফ, আচ্ছা এটা ফ হতো, আমি একটু ভুল করে ফেললাম, এটা ফ করে নাও, ঠিক আছে, এন্ডোলিম্ফ করে নাও, ফ করে নাও। যাই হোক, এ দন্তনের ডয়কাল অর্থময় ময় ফয়, এন্ডোলিম্ফ নামক একটা তরল দ্বারা পূর্ণ। এবার এই যে এন্ডোলিম্ফ নামক যে তরলটা আছে না, এটা কিন্তু চুন জাতীয়, ঠিক চুনের মতো দেখতে একটা পদার্থ এর মধ্যে থাকে, ঠিক চুনের মতো একটা পদার্থ এর মধ্যে থাকে, যেটা কিন্তু কানের ভারসাম্য রক্ষা করে।
ঠিক আছে, তাহলে সঠিক উত্তর ডি কেন হলো আশা করি বুঝতে পারছো। নেক্সট প্রশ্নে চলে আসছি। বলেছে পিটুইটারি একটি কি গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি নাকি কোনোটিই নয়? এবার তোমরা প্রত্যেকে জানো যে পিটুইটারি গ্রন্থির অপর নাম হচ্ছে কি গ্রন্থি? মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। ঠিক আছে, মাস্টার্স গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। অনেকে এটা ভুল করে দাও যে পিটুইটারি গ্রন্থিকে কি গ্রন্থি বলে? না মাস্টার গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলে। কেন বলে? না পিটুইটারি তো দেখবে যে তোমার স্কুলে ধরো একজন হেড টিচার থাকে, এই হেড টিচারের আন্ডারে দেখবে অনেকগুলো কোঅপারেটর টিচার থাকে যাদেরকে সহকারী শিক্ষক বলা হয়। ঠিক আছে, তাহলে হেড টিচার কিন্তু একজনই। তাহলে কি বললাম? হেড টিচার কিন্তু একজনই, এদের সঙ্গে থাকছে কে? কোঅপারেটর অনেক টিচার থাকছে, স্যার ম্যাম মানে সহকারী শিক্ষক থাকছেন। ঠিক আছে, এবার যিনি হেড টিচার তিনি নির্দেশ দিচ্ছেন কাদেরকে? এই যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদেরকে। ঠিক আছে, ঠিক পিটুইটারি হচ্ছে সেই হেড টিচার মানে প্রভু বা হেড মাস্টার, স্কুল একটা হেড মাস্টার। ঠিক আমাদের যে অন্যান্য গ্রন্থিগুলো রয়েছে তাই গ্রন্থিগুলোর মধ্যে পিটুইটারি হচ্ছে কি হেড বা মাস্টার, প্রধান প্রভু হচ্ছে পিটুইটারি। ঠিক আছে, এবার দেখো পিটুইটারি যেমন নির্দেশ দেবে অন্যান্য গ্রন্থিগুলোকে, ঠিক আছে, যেমন থাইরয়েড গ্রন্থিকে নির্দেশ দিচ্ছে পিটুইটারি গ্রন্থি। এছাড়াও বিভিন্ন প্রকার গ্রন্থি রয়েছে, আমাদের শুক্রাশয় রয়েছে, আমাদের ডিম্বা, সমস্ত প্রকার যে গ্রন্থিগুলো রয়েছে সেই সমস্ত প্রকার গ্রন্থিগুলোকে নির্দেশ দিচ্ছে কে? পিটুইটারি। এ যেমন নির্দেশ দিচ্ছে গ্রন্থিগুলো কিন্তু ঠিক তেমনই কাজ করে যাচ্ছে। এবার ঘটনাটা ঘটে কি, পিটুইটারির ওপরেও একজন আছে, তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। সে কিন্তু পিটুইটারির প্রভুগ্রন্থি, তাহলে আসল হেড কিন্তু এ। ঠিক আছে, তাহলে হেড টিচারের ওপরে কিন্তু রয়েছে ধরো পর্ষদ রয়েছে, সংসদ রয়েছে। পর্ষদ সংসদ আবার স্কুলের হেড টিচারকে নির্দেশ দিচ্ছে এই নিয়মে পড়াশোনা করাও, এই সিলেবাস অনুযায়ী পড়াও। ঠিক তেমনই এই হেড টিচারের ওপরেও বা পিটুইটারির ওপরেও কিন্তু একটা গ্রন্থি রয়েছে যার নাম হচ্ছে কি হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস হচ্ছে আবার প্রভুর প্রভু, প্রভুর প্রভু। তাহলে হেড টিচারের কিন্তু আবার প্রভু রয়েছে। তাহলে এটা যদি পিটুইটারি হয় এটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর বাকিগুলো থাইরয়েড রয়েছে, শুক্রাশয় রয়েছে, ডিম্বাশয় রয়েছে। ঠিক আছে, আরও প্রচুর গ্রন্থি কিন্তু রয়েছে, সমস্ত গ্রন্থিগুলো হচ্ছে এরকমভাবে কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে পিটুইটারিও একটা কি গ্রন্থি? না অন্তঃক্ষরা গ্রন্থি। এ কিন্তু বাইরের দিকে থাকে না, পিটুইটারি কিন্তু বাইরের দিকে গ্রন্থিটা থাকে না, এটা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, এবং এর ওজন, পিটুইটারি গ্রন্থিটার ওজন যদি পরীক্ষায় দেয় তাহলে মনে রাখবে পিটুইটারির ওজন কিন্তু 0.5 গ্রাম। ঠিক আছে, 0.5 গ্রাম। এবার এই পিটুইটারি গ্রন্থির টোটাল 3টে ভাগ রয়েছে। কটা ভাগ রয়েছে পিটুইটারি গ্রন্থির? এটা কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি। অ্যান্সারটা সঠিক অ্যান্সার তোমরা জানলে আগে নিচে কমেন্টে দিয়ে দাও, দিয়ে দিয়েছো অবশ্যই। তো 3-এর দাগের, আচ্ছা সরি 2-এর দাগের যেটা আর কি আছে, তো মনে রাখবে যে এই পিটুইটারি কিন্তু টোটাল 3টা অংশ রয়েছে। কটা অংশ রয়েছে? পিটুইটারি কিন্তু টোটাল 3টা অংশ রয়েছে। কটা অংশ? 3টা অংশ। 3টা অংশের 1 নম্বরটার নাম হচ্ছে সম্মুখ অংশ। কি অংশ? না সম্মুখ অংশ। 2 নম্বরটা কি রয়েছে? না মধ্য অংশ। এবং 3 নম্বরটা কি রয়েছে? না পশ্চাৎ অংশ। এবার আমরা এই কটা নামই শুধু জানি, কিন্তু এই সম্মুখ অংশের একটা নাম রয়েছে, মধ্য অংশের একটা নাম রয়েছে, পশ্চাৎ অংশের কিন্তু একটা নাম রয়েছে। সম্মুখ অংশটার নাম হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস। কি বললাম? না সম্মুখ অংশটার নাম হচ্ছে কি? অ্যাডিনোহাইপোফাইসিস। মধ্য অংশটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট লোব এবং পশ্চাৎ অংশটার নাম হচ্ছে নিউরোহাইপোফাইসিস। তাহলে ভালো করে একবার শুনে নাও, সম্মুখ অংশটার নাম হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস, মধ্য অংশটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট লোব এবং পশ্চাৎ অংশটার নাম হচ্ছে নিউরোহাইপোফাইসিস। তাহলে পরীক্ষায় পশ্চাৎ অংশ না দিয়ে কিন্তু নিউরোহাইপোফাইসিস দিলেও তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার হলো? নিউরোহাইপোফাইসিস দিলেও কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে এত কিছু বললাম। নেক্সটে চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো খুব একটা সোজা প্রশ্ন দিয়েছে যে বাস্তুতন্ত্রের বিয়োজককে প্রথম শ্রেণীর খাদক ব্যাকটেরিয়া, মানুষ, উদ্ভিদ। তোমাদের কোনটা সঠিক মনে হচ্ছে তোমরা নিচের কমেন্টে জানাও। দেখো এখানে যেটা সঠিক হবে আমি বলে দিচ্ছি, তোমরা তার আগে নিচের কমেন্টে যারা জানো তারা কিন্তু অবশ্যই জানিও। ব্যাকটেরিয়াটা কিন্তু সঠিক অ্যান্সার। কোনটা? না ব্যাকটেরিয়াটা। এবার ব্যাকটেরিয়াটা কেন সঠিক একটু ভালো করে শুনে রাখো, কারণ ব্যাকটেরিয়া কি করে জানো? ব্যাকটেরিয়া হচ্ছে ধরো কোনো কিছু একটা প্রাণী ধরো মারা গিয়েছে, মারা গেলে সে ধরো মাটিতেই তাকে কবরস্থ করা হোক বা মাটিতে তাকে ফেলে রাখা হোক, সেটা মাটিতে আস্তে আস্তে কী হয়? তার পচন শুরু হয়। যখন পচন শুরু হচ্ছে তখন ব্যাকটেরিয়াগুলো ওই পচা অংশগুলোকে খাবার জন্য কি করে? দেখবে তার মতো ব্যাকটেরিয়া বাসা বাঁধছে, দেখবে অনেক ব্যাকটেরিয়া কিন্তু বাসা বাঁধে। ওই ব্যাকটেরিয়াগুলো ওগুলোকে খাবার পর বাকি অংশটুকু কী হয়? আস্তে আস্তে মাটিতে মিশে যায়। তাহলে এখানে মাটিতে মেশাতে বিয়োজন করলো কারা? বিয়োজন করলো কিন্তু ব্যাকটেরিয়ারা। তাই জন্য ব্যাকটেরিয়া হচ্ছে কি বিয়োজক। মানুষ এবং এই যে
এগুলো বিয়োজক, এগুলো ধরো বিয়োজন করে ফেললে এগুলো কিন্তু উদ্ভিদের খাবার হিসেবে আবার ব্যবহার হচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে দেখো, অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? বৃক্কে, যকৃতে, পেশিতে, ক্ষুদ্রান্তে। দেখো অর্নিথিন চক্র কথাটা যখনই আসছে মনে রাখবে অর্নিথিন চক্রের অপর নাম কিন্তু ইউরিয়া চক্র। কি নাম? অর্নিথিন চক্রের অপর নাম হচ্ছে কি? ইউরিয়া চক্র। এবার এই যে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের কথা বললাম, এটা কেন বললাম? তাহলে যখনই ইউরিয়ার কথা আসছে তাহলে বললাম অর্নিথিন চক্রের অপর নাম হচ্ছে ইউরিয়া চক্র। তাহলে ইউরিয়া কথাটা কার সঙ্গে সম্পর্কিত? ইউরিয়া কথাটি দেখো মনে রাখো যকৃতের সঙ্গে সম্পর্কিত। তাহলে সঠিক উত্তর আর কিছু না দেখে বলবো যকৃৎ। ঠিক আছে, এবার অর্নিথিন চক্রের কাজটা অ্যাকচুয়ালি কি? দেখো অর্নিথিন চক্রের প্রধান বা ইউরিয়া চক্র, এই অর্নিথিন চক্রের নামই কিন্তু ইউরিয়া চক্র। এর প্রধান কাজ হচ্ছে NH3। NH3 কথাটার অর্থ হচ্ছে কিন্তু NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া থেকে কি তৈরি করে জানো? এই অ্যামোনিয়া থেকে তৈরি করে তোমার হচ্ছে ইউরিয়া। কি তৈরি করে? ইউরিয়া তৈরি করে। তাহলে অ্যামোনিয়া থেকে কি তৈরি করছে? ইউরিয়া তৈরি করছে। এবং অ্যামোনিয়াকে, এই যে অত্যন্ত বিষাক্ত যে অ্যামোনিয়াটা আছে, ঠিক আছে, ওই অত্যন্ত বিষাক্ত অ্যামোনিয়া তো একটা বিষাক্ত হচ্ছে, তাহলে এই বিষাক্ত অ্যামোনিয়াকে কি করে? মলত্যাগের জন্য ইউরিয়াতে রূপান্তরিত করে। মলত্যাগের জন্য কি করে? ইউরিয়াতে রূপান্তরিত করে। আর এটা কিন্তু প্রথম বিপাকীয় চক্র। মনে হয় যদি পরীক্ষায় প্রশ্ন প্রথম বিপাকীয় চক্রটির নাম কি দিয়ে দিল, বিভিন্ন নাম দিয়ে দিল, ঠিক আছে, তখন মনে রাখতে হবে যে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র হচ্ছে কিন্তু প্রথম বিপাকীয় চক্র, যেটা 1932 সালে হান্স ক্রেবস, 1932 সালে বিজ্ঞানী হান্স ক্রেবস আবিষ্কার করেছিল এই চক্রটা। কি নাম? না হান্স ক্রেবস। ঠিক আছে, 1932 সালে কিন্তু আবিষ্কার করেছিল। 1932 সালে আবিষ্কার করেছিল। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে চলে আসো। প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে? দেখো টোটাল 4টা অপশন আছে, 20.94%, 60.4%, 14.2%, 8.2%। তো সঠিক উত্তর কোনটা? দেখো মনে রাখবে প্রশ্বাস বায়ুতে কিন্তু 20.94% অক্সিজেন থাকে। প্রশ্বাস বায়ুতে কিন্তু 20.94% অক্সিজেন থাকে এবং নিঃশ্বাস বায়ুতে থাকে সেটা 16.4%। নিঃশ্বাস বায়ু বললে 16.4, প্রশ্বাস বায়ু বলে 20.91%। যারা পেরেছো অবশ্যই নিজের কমেন্টে জানিয়েছো। নেক্সট প্রশ্ন আমরা দেখব। তার আগে যারা আমাদের পেট ব্যাস সম্পর্কে অর্থাৎ পেট ক্লাস বা পেট ব্যাস সম্পর্কে ডিটেলসে জানতে হয় তাদের পক্ষে একটু বলে দিই আমাদের কীভাবে পড়ানো, একটু শুনে নাও। আমাদের কিন্তু ডিটেলসে ক্লাস হয়। প্রথমে কিন্তু ডিটেলসে তোমাকে একটা চ্যাপ্টারকে পড়িয়ে দেওয়া হলো। ব্যাপারটা ক্লিয়ার করো। ধরো তোমাদের জীবনতার বৈচিত্র্য রয়েছে ক্লাস 9-এ, ওই চ্যাপ্টারটাকে পুরো ধরো ডিটেলসে পড়িয়ে দেওয়া হলো। ওই চ্যাপ্টারটাকে পুরো ডিটেলসে কমপ্লিট করিয়ে দেবার পরে ওখান থেকে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, দেখো ডিটেলসে যখন পড়াচ্ছে তার কিন্তু নোটস বা পিডিএফটা রোজ দিয়ে দেওয়া হয়। নোটস বা পিডিএফটা রোজ আমাদের গ্রুপে বা আমাদের যে অ্যাপসে ক্লাস হয় সেই অ্যাপে রোজ কিন্তু আপলোড হয়ে যায়। এবার ওখান থেকে তোমরা ডিটেলসে যা পড়ানো হয়েছে পিডিএফটা দেখে, আর আমাদের ভিডিও রেকর্ডিংটা, আমরা কিন্তু ভিডিওটাকে রেকর্ডও রাখছি, ওই রেকর্ড ভিডিও তুমি যখন যে কোনো মুহূর্তে যেখানে খুশি যখন খুশি দেখতে হবে, জাস্ট ফোনটা থাকলেই হবে। ওই রেকর্ডটা দেখলে আর পিডিএফটাও তুমি যখন খুশি দেখতে পাচ্ছ, কারণ অ্যাপে যেহেতু আপলোড থাকছে বা আমাদের গ্রুপে যেহেতু থাকছে তুমি দেখতে পাচ্ছ, তো দুটোকে একটু দেখে নিলে, দেখে নেবার পর খাতায় কিন্তু নোট করতে হয়। খাতায় কিন্তু সব কিছু নোট করো, আমাদের ক্লাসকেও নোট করতে হবে, আমাদের পিডিএফও নোট রাখতে হবে। পরীক্ষার সময় খাতাটা তোমাকে খুব কাজে হেল্প করবে। ঠিক আছে, অত বই পড়ার দরকার নেই, আমরা অলরেডি 6 থেকে 7টা বইকে মিক্সড করে পড়াই। আর কোনো কিছু প্রয়োজন নেই, তোমাকে আলাদা করে কোনো বই কিনতে হবে না, কোনো নোটস কিনতে হবে না, কোথাও মক টেস্ট কিনতে হবে না, আমরাই মক টেস্ট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো এবার দেখো এটা যখনই তোমার কমপ্লিট হয়ে গেলো, ডিটেলসে যখনই পড়াটা কমপ্লিট আমি করিয়ে দিলাম, এরপর তোমার কাজ কী হবে? এই নোটটাকে পড়ে ফেলা বা আমাদের রেকর্ডিং ক্লাসটাকে দেখে দেখে একটা নোট বানিয়ে সেটাকে পুরো হুবহু পড়ে ফেলা। তারপর ওখান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেই এমসিকিউগুলোকে দিয়ে দেওয়া হলো, এমসিকিউগুলোকে কুড়িয়ে দেওয়া হলো। এরপরে তোমার তাহলে ডিটেলসে পড়া হলো, এমসিকিউ পড়া হলো। দেন তোমার কী হবে? এরপর আসছি আমরা এক্সামের কথায়। এবার দেখো একসঙ্গে ধরো 150 জনকে, 200 জনকে, 300 জন এক্সাম দিচ্ছে, সেখানে তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কত ভালো পড়ছো। তোমার রেজাল্ট ওই অ্যাপসের মধ্যেই পরীক্ষা নিয়ে নেওয়া হলো, ওখানে অটোমেটিক তুমি কত পাচ্ছ, কটা ভুল কটা ঠিক সব কিছু কিন্তু দেখতে পাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অফলাইনের থেকে একটা সুদৃঢ় ব্যবস্থা, যে পরীক্ষা কাঠামো অত্যন্ত জটিল, যে তুমি হুবহু বই থেকে কোথাও কপি করে অ্যান্সার দিয়ে দেবে, তুমি অন্যভাবে পরীক্ষা দেবে, চুরি করে দিতে পারবে না। যখনই তুমি অ্যাপসে পরীক্ষাটা দিচ্ছ
তোমার টাইম দেওয়া থাকছে, ওই টাইমের মধ্যে তোমাকে করতে হবে। তুমি কোনোভাবেই বই খুঁজে উত্তর দিতে পারবে না। উত্তর দিলে আমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে এ বই খুঁজে উত্তর দিচ্ছে বা অন্য কোনো কিছু করতে চাইছে, তখন কিন্তু বুঝে ফেলা হবে। তো এখানে কিন্তু অফলাইনের থেকে সুদৃঢ় একটা পদ্ধতি রয়েছে, পরীক্ষা পদ্ধতি কিন্তু আরও দৃঢ়। এবং মাসের শেষে যখন চ্যাপ্টারগুলো কমপ্লিট হলো থাকছে একটা 115 নম্বরের পরীক্ষা। এবার বলবে স্যার আমাদের ব্যাচের নাম কি? দেখো, আলাদা করে ব্যাচের কোনো নাম দেওয়ার প্রয়োজন আমি মনে করিনি। আমাদের চ্যানেলের যা নাম ওই নামেই কিন্তু ব্যাচ রয়েছে, কারণ আমরা প্রত্যেকে জানি মেন উদ্দেশ্য হচ্ছে পড়ানো। ওরকম যে আমাদের একটা খুব একটা ভালো একটা ব্যাচের নাম দিয়ে দিলাম, এত কিছু নাম দেওয়ার আমাদের প্রয়োজন মনে করি না। আমাদের চ্যানেলের নামই ব্যাচ রয়েছে। কোর্স ফিস খুবই কম, ঠিক আছে, যেটা একদম লিমিটেড রয়েছে। টোটাল কিন্তু 1000 টাকা, কত 1000 টাকা কিন্তু কোর্স ফিস রয়েছে, ঠিক আছে। তো যারা কন্ট্যাক্ট করতে চাইছো, কন্ট্যাক্ট নাম্বার দেখো আছে। আরও কিছু জানতে চাইলে ডিটেলসে তোমরা জেনে নিতে পারো। 7 দিন করেই ক্লাস হবে। ক্লাস টাইম কিন্তু 2 ঘন্টা উপরে, 2 ঘন্টার ওপরে। এখন এবার মার্চ মাস থেকে কিন্তু 3 ঘন্টা করে ক্লাস হবে, কারণ আমরা রিভাইজ সিজনে ফিরবো। কি বললাম, আমরা পুরো ডিটেলসে চ্যাপ্টার কমপ্লিট করাচ্ছি। কমপ্লিট করানোর পর আমরা কিন্তু রিভাইজ সিজনে ফিরবো খুব তাড়াতাড়ি। তাই জন্য ক্লাস টাইম কিন্তু আরও বাড়ছে। যারা এখনও অ্যাডমিশন নিচ্ছ না, অবশ্যই কিন্তু অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। নেক্সট প্রশ্ন আসছি, 6 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে না, 6 নম্বর প্রশ্ন বলেছে দেখো যে বংশগতিবিদ্যার জনককে। দেখো টোটাল 4টা অপশান আছে, ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল, অপারেন্ট। কোনটা সঠিক উত্তর? কোনটা সঠিক উত্তর? না, সঠিক উত্তর হচ্ছে যে মেন্ডেল। কারণ দেখো, ডারউইন, ল্যামার্ক এরা কিন্তু অভিব্যক্তি সম্পর্কিত ধারণা নিয়ে কথা বলেছিলেন, ডারউইনবাদ, ল্যামার্কবাদ। আর ওপারিন তো জৈব রাসায়নিক মতবাদ নিয়ে কথা বলেছিলেন বা রাসায়নিক বিবর্তনবাদ নিয়ে কথা বলেছিলেন। তাহলে এখানে বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল। পরীক্ষায় প্রশ্ন কখনো কখনো আসতে পারে যে সুপ্রজননবিদ্যার জনককে, তাহলেও কিন্তু মেন্ডেল, কারণ সুপ্রজননবিদ্যা বংশগতিবিদ্যা সেম। আর বংশগতিবিদ্যা মানেটা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে একটা নির্দিষ্ট কি হয় না, জেনেটিক তথ্যের মতো যে পরিবাহিত হওয়ার যে ঘটনা, সেটা হচ্ছে কিন্তু বংশগতি। কারণ তুমি দেখবে যে একজনের বাবা খুব লম্বা হলে তার ছেলে কিন্তু লম্বাই হয়, বা একজনের বাবা যদি খুব সৌন্দর্যপূর্ণ ব্যক্তি হয়, তাহলে তার ছেলে মেয়েও ঠিক ততটাই সৌন্দর্যপূর্ণ ব্যক্তি হয়। আমরা বলি না যে বাবা মার মতো হয়েছে, এখানে কি বলতো জিন কাজ করেছে বা জেনেটিক পদার্থ কাজ করেছে। এই সম্পর্কিত যে অধ্যয়ন, সেটা হচ্ছে কি বংশগতিবিদ্যার মধ্যে কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন আমরা আসছি, বাণিজ্যিক কক নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায়? টোটাল কিন্তু 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাবার রয়েছে, ওক রয়েছে, সেগুন রয়েছে, আকন্দ রয়েছে। দেখো ভালো করে মনে রাখবে, রাবার, সেগুন, আগন্দ এগুলো কিচ্ছু হবে না। ওক, কক, ওক, ককের কথা বললি কিন্তু মনে রাখবে যে বাণিজ্যিক কক মানে ওক থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্নে আসছি, ফাইলয়েড হলো কি? পরিবর্তিত পাতা, পরিবর্তিত মূল, পরিবর্তিত কাণ্ড, বীজ। তোমাদের কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে নিচের কমেন্টে জানাও তো। সঠিক উত্তর হচ্ছে কি পাতা। ফাইলয়েড হচ্ছে কি পরিবর্তিত একটা পাতা। দেখবে পাতা যখন নষ্ট হয়ে যায় বা পাতার কার্যকারিতা যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু এই ফাইলয়েড উৎপত্তি ঘটে, ঠিক আছে। একটা পাতা যখন শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে, পাতা যখন শেষ মুহূর্তে আসছে, তখন কিন্তু পাতাটা পরিবর্তিত হয়ে ফাইলয়েড হয়ে যাচ্ছে। এবং এই ফাইলয়েড কিন্তু কি করে, পাতাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। আর পরিবর্তিত যদি মূল বলতো তাহলে কিন্তু তো রাইজয়েড, ঠিক আছে। যদি বলতো রাইজয়েড কি, তাহলে তো পরিবর্তিত মূল। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, প্যান কি? প্যান কি না, প্যান হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যানের পুরো কথা হচ্ছে কি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তোমরা প্যানের কথা হয়তো প্রত্যেকে শুনেছো। তোমরা দেখবে যে প্যান, এই প্যান কিন্তু হচ্ছে একটা বায়ু দূষক, ঠিক আছে। এটা কি করে, বায়ুকে দূষণ করে এই প্যান। তাহলে প্যান একটি কি না, প্যান হচ্ছে অ্যাকচুয়ালি একটা বায়ু দূষক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আসছি 10 নম্বর প্রশ্নে। কত নম্বর প্রশ্ন? আমাদের 10 নম্বর প্রশ্ন আমরা আসছি। তার আগে একটু প্যান সম্পর্কে একটু বলে দিই। দেখো প্যান অ্যাকচুয়ালি কী, দেখো ভালো করে দেখে নাও, এই জায়গাটা নোট করে নাও, কারণ তোমরা এই জায়গাটা নোট করা খুব প্রয়োজন আছে। দেখো বলেছে প্রাথমিক দূষণকারীরা একে অপরের সাথে বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে। সূর্যালোকে সাহায্য এবং প্ররোচিত করে সম্পূর্ণরূপে একটি দূষণকারীকে গৌণ দূষণকারী বলা হয়। গুরুত্বপূর্ণ কিছু গৌণ দূষণকারী উদাহরণ দেখো, H2SO4, সালফিউরিক অ্যাসিড, ওজোন রয়েছে, ফর্মালডিহাইড রয়েছে, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট রয়েছে এবং কি ফটোকেমিক্যাল স্মগ রয়েছে, ঠিক আছে। তাহলে কি বললাম, এটা একটা গৌণ দূষণকারী বায়ু, ঠিক আছে, বায়ু দূষক যেটা গৌণভাবে দূষণ করছে। তারপর দেখো গুরুত্বপূর্ণ প্রাথমিক বায়ু দূষণকারী কিছু উদাহরণ রয়েছে, সেগুলো একটু খাতায় নোট করতে পারো। SO2, ঠিক আছে। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড,
এছাড়াও রয়েছে কিন্তু এসপিএম, সাসপেন্ড পার্টিকুলেট ম্যাটার। এছাড়াও তো তেজস্ক্রিয় যৌগ, হ্যালোজেন যৌগগুলো রয়েছে যারা কি করছে, দূষণ করে চলেছে আমাদের বায়ুকে। রাইট, 10 নম্বর প্রশ্ন দেখো আসছি আমরা, কোন প্রাণীর রক্তে কোনো লোহিত রক্তকণিকা নেই? কোন প্রাণীর রক্তে কোনো লোহিত রক্তকণিকা নেই? না কেঁচো। সঠিক অপশন হচ্ছে কেঁচো। কেঁচো অ্যাকচুয়ালি এদের বদ্ধ সংবন্ধন দেখা যায়, এবং দেখবি এরা কিন্তু অঙ্গুরিমাল পারি, দেহ কিন্তু অসংখ্য খণ্ডকে খণ্ডকে বিভক্ত। এরকম অবস্থা থাকার জন্য রক্ত কিন্তু রয়েছে, কিন্তু রক্তে কোনো প্রকার লোহিত রক্তকণিকা নেই। তাহলে আজকে ছিল এটাই তোমাদের ক্লাস, টোটাল 10টা প্রশ্ন নিয়ে হাজির করলাম ছোটোভাবে। নেক্সট দিন কিন্তু 20 থেকে 30টা প্রশ্ন নিয়ে হাজির হব। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, যদি ভিডিওটা লাইক করো, রোজ রেগুলার তোমাদের যে জায়গাটা প্রবলেম, নিচের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করে যাও, এখনই জয়েন করে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, কারণ এখানে কিন্তু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যা কিছু প্রবলেম। ঠিক আছে, জয়েন করো, তোমাদের যা কিছু দরকার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, যখন যেখানটা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি কিন্তু বুঝিয়ে দেবো, তুমি সেটা কোচিং নিতে পারো বা না পারো। চলো এখানে আজকে শেষ করলাম, গুড বাই।